প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ, আরও রয়েছেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকেই স্বাগত। হাসনাইন খুরশেদ, আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিএনপি নেতাদের সঙ্গে হেফাজত ইসলামের একটি বৈঠক হয়েছে শনিবার রাতে। এই বৈঠকটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বৈঠকে হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটা প্রতিনিধি দল ছিলেন, আর বিএনপির পক্ষে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সেখানে একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, মৌলবাদের উত্থান সম্পর্কিত যে বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্য, তা নিয়ে আপত্তি জানিয়েছেন হেফাজতের নেতারা। তারা স্পষ্ট বলেছেন যে মৌলবাদ শব্দটি ব্যবহার করা যাবে না। যদিও ব্যাখ্যা দিয়েছে বিএনপি যে আমরা এই শব্দটি মূলত জামাত ইসলামের বিরুদ্ধে ব্যবহার করে থাকি। এরপরে হেফাজতের নেতারা কিন্তু বলেছেন যে না, এটা আসলে সব ইসলামপন্থীদেরকে বোঝায় এবং ইসলামপন্থীদের আঘাত করে। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? বিষয়টা হচ্ছে মৌলবাদ একদম আলাদা প্রশ্ন, আর উগ্রপন্থা বা চরমপন্থা আলাদা প্রশ্ন। অনেকেই বোধহয় বলতে গিয়ে এই দুটো বিষয়কে একসাথে গুলিয়ে ফেলেন, যে কারণে মৌলবাদ শব্দটার অপব্যবহার হচ্ছে। মৌলবাদ যদি এই অর্থে বলছি আমরা যে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সংখ্যাগরিষ্ঠ নয়, শুধু আমাদের 91% বেশি মানুষ হচ্ছে মুসলমান। তো ইসলামের যে মূল চেতনা সেটা আমরা সবাই ধারণ করি, বিশ্বাস করি, আমরা ঈমান নিয়ে চলি, এবং ন্যাচারালি আমরা ইসলামের যে মৌলিক চেতনা সেটাকে আমরা অনুসরণ করার চেষ্টা করি। তো সেইটাকে যদি মৌলবাদ বলা হয়, সেই মৌলবাদ তো খারাপ কিছু না, সেই মৌলবাদ তো ভালো। কিন্তু ইসলামের নাম দিয়ে যদি চরমপন্থী হয়ে ওঠে, যদি উগ্রপন্থী হয়ে ওঠে, তখন ন্যাচারালি আমরা সেটা চাই না এবং আমরা সেটার প্রতিবাদ জানাই। তো মৌলবাদকে চরমপন্থার সাথে বা উগ্রবাদের সাথে গুলিয়ে ফেলছেন অনেকে, যেটা নিয়ে হয়তো আপত্তির বিষয়টা। তো তাদের আসলে ব্যাখ্যা করা উচিত ছিল যে কেন তারা মৌলবাদ শব্দটা নিয়ে, কোন তাদের ব্যাখ্যাটা কি, কেন মৌলবাদ শব্দ ব্যবহার নিয়ে তাদের আপত্তি আছে। তারা কিন্তু বলেছেন যে চরমপন্থা ছেড়ে নিয়ে কারো আপত্তি নেই। অন্য ধর্মাবলম্বী যদি কেউ উগ্রবাদী থাকে, হ্যাঁ, তাদের কিন্তু মৌলবাদ বলা হয় না। না, নিঃসন্দেহে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম নিয়ে কোনো রকম কোনো বিরোধের বিতর্কের কোনো সুযোগ নেই। কিন্তু যে কোনো ধর্মই, ভারতে যেটা হচ্ছে যে একদম লেটেস্ট কিছুদিন আগে আমরা দেখলাম যে আজমির শরীফের কথা বলা হচ্ছে যে সেখানে শিব মন্দির ছিল, সেখানে শিব মন্দির ফিরিয়ে আনার জন্য আদালতে বন্ধ গেছে, এবং এই ধরনের যে এর আগে বাবরি মসজিদে আমরা দেখেছি, এই ধরনের বিষয়গুলো যখন হচ্ছে, সেই ধরনের তৎপরতাকে আমরা আসলে উগ্রবাদ বলছি। সেটা যেই ধর্মেরই হোক, সেটা যদি যখন হিন্দুরা করছে সেটাও খারাপ, তাদেরকে মৌলবাদ বলা, তাদের মৌলবাদ বলা হচ্ছে না। 15.5 বছর স্বৈরাচার সরকার লালন করেছে এবং এটাকে বলে বেরিয়েছে মৌলবাদ। সেই একই ধরনের বয়ান বিএনপির পক্ষ থেকে কেন আসবে? আর উগ্রবাদ যদি আসে, উগ্রবাদের কিছু বিষয় তো আছেই, কিছু সমস্যা তো আমাদের দেশে আছেই। আমরা কিছু নিষিদ্ধ সংগঠনকেও তৎপর হতে দেখেছি। খুব বাস্তবতা হচ্ছে হিজবুত তাহরীরের মতন সংগঠন মিছিল করতে চেষ্টা করেছে, এবং সেই মিছিল সরকার পুলিশ পণ্ড করে দিয়েছে। কিন্তু হিজবুত তাহরীর তো আছে, হিজবুত তাহরীর দুনিয়া জুড়ে নিষিদ্ধ সংগঠন। এই ধরনের নিষিদ্ধ সংগঠন বা উগ্রপন্থী সংগঠন, তাদের সাথে যে বৈধ রাজনৈতিক সংগঠন, তাদের দুটো মিলে যায় যখন একই ধরনের শব্দ ব্যবহার করা হয়। তো শব্দ ব্যবহারের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হওয়া উচিত। নিঃসন্দেহে যেগুলো নিষিদ্ধ সংগঠন, যেগুলি উগ্রবাদী বা চরমপন্থী সংগঠন, যেই সংগঠনগুলো বিশ্বজুড়ে গ্রহণযোগ্য না, নিষিদ্ধ, তাদের বিরুদ্ধে সরকার কঠোর হবে, এটাই স্বাভাবিক এবং সেটাই হওয়া উচিত। সারোয়ার তুষার, আপনি এই বিষয়টিকে কিভাবে দেখবেন? মৌলবাদ শব্দটার একটা খুব বিশেষ ইতিহাস আছে। সেটা মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইসলামের বিরুদ্ধে, যখন কমিউনিজমের তার প্রথমত শত্রু ছিল কমিউনিজম, যখন তার শিফটটা চেঞ্জ হলো এবং ইসলামিক, বিশেষত মুসলিম প্রধান দুনিয়াগুলোতে ইসলাম কেন্দ্রিক যে কোনো তৎপরতাকে দাগিয়ে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এই শব্দটা ব্যবহার করা শুরু করেছিল, যে ফান্ডামেন্টালিজম। এটা কিন্তু পরিষ্কার, এর বাইরে কোনো ইতিহাস নাই এটা। ধরা যাক বিজেপি কিন্তু এই সংজ্ঞা অনুযায়ী কখনো মৌলবাদ হবে না, কিন্তু বিজেপির যে চরম মৌলবাদী সংগঠন তো পৃথিবীতেই কম আছে, এবং তারা রাষ্ট্র ক্ষমতায়, এবং আমেরিকায় প্রচুর ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ানিস্ট এবং উগ্রবাদী সংগঠন আছে, তাদেরকেও কিন্তু এই মৌলবাদী বা ফান্ডামেন্টালিস্ট কখনোই বলা হয় না। এটা বিশেষত ইসলাম কেন্দ্রিক যে কোনো তৎপরতাকেই বলা হয়, এবং এটার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে তারা যুক্ত। ওয়ার অন টেররের জমানায় এসে এটা আরও বেগবান হয়েছে, এবং আমরাও, আমাদের মতো দেশগুলো, মুসলিম প্রধান দেশগুলো, এখানকার যে প্রগতিশীল সেকুলার যে এস্টাবলিশমেন্ট, তারা আসলে বুঝে না বুঝে এই টার্মিনোলজিগুলোকে গ্রহণ করেছে, এবং সেখান থেকে সমস্যা শুরু। ফলে তাদের আপত্তিটা আমি মনে করি যে যৌক্তিক, যে মৌলবাদী কেন বলবেন আপনি? বাংলাদেশ ইসলামপন্থী শক্তিগুলো যে রাজনীতি, তার সাথে আমার কখনোই আসলে কোনো তেমন
ইয়ে হবে না, মানে একমত হব না, আমি অনেকগুলো বিষয়ে দ্বিমত থাকবে, আমরা সেটা নিয়ে কথা বলবো, কিন্তু তাদের যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করার তো অধিকার আছে, সেটাকে মৌলবাদী বলে দাগিয়ে দেওয়া যায় না। এবং এই কাণ্ডটা আসলে আওয়ামী লীগ করেছে গত 15 বছর, প্রগতি বনাম মৌলবাদী, এবং তার আওয়ামী লীগের ভোটবিহীন অনির্বাচিত কায়দায় টিকে থাকার একটাই যুক্তি ছিল সারা পৃথিবীর কাছে, যে আমরা মৌলবাদীদেরকে দমন করছি। এখন আনফর্চুনেটলি বিএনপিও এই ল্যাঙ্গুয়েজটা রপ্ত করেছে, এবং খুবই আনফর্চুনেট যে আমরা দেখতে পাচ্ছি একই সময় বিএনপি, আওয়ামী লীগ, দিল্লি থেকে একই ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে, যে বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটেছে, যেটা সত্য না। এটা সত্যি যে কিছু কিছু মব কিংবা মাজারের উপর আক্রমণ, এমনকি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নানা ধরনের তৎপরতা, এগুলো বাংলাদেশে ঘটেছে। তো সেটাকে আপনাকে স্ট্রিক্টলি দমন করতে হবে, আইন শৃঙ্খলার ক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া যাবে না। আমরা সরকারের সেগুলো ক্ষেত্রে ভূমিকাও দেখতে পাচ্ছি। কিন্তু মৌলবাদী বলার একটা অন্য রাজনীতি আছে, যেটার সাথে মুসলমান প্রধান দুনিয়াকে দেখার যে একটা ওরিয়েন্টালিস্ট দৃষ্টিভঙ্গি বলা হয়, প্রাচ্যবাদী দৃষ্টিভঙ্গি, তার একটা সম্পর্ক আছে। ফলে ওনারা যে আপত্তি করেছেন এটা ঠিকই করেছেন, এবং আপনি দেখবেন যে এই দলগুলোকে আমরা তাদের নীতিগুলোকে অনেক ক্ষেত্রে রক্ষণশীল মনে করি, অনেক ক্ষেত্রে তারা নিজেরাই নিজেদেরকে ডানপন্থী বলে থাকেন, এগুলো নিয়ে কিন্তু তারা খুব একটা আপত্তি করেন না। কিন্তু আপত্তিটা হয় যখন আপনি মৌলবাদী বলে তাদেরকে কর্নার করার চেষ্টা করেন, এবং ওনারা নিজেরাই কিন্তু এই ইসলামপন্থী দলগুলোই কিন্তু এই যে হিজবুত তাহরির সহ অন্যান্য যে সমস্ত জঙ্গিবাদী তৎপরতা, এগুলোকে সমর্থন করেন না, প্রকাশ্যে অপ্রকাশ্যে। ওনারা বলেছে যে বিএনপি জঙ্গিবাদের বিরুদ্ধে বলতে পারে, হ্যাঁ, এতে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু যেমন কারণ মৌলবাদ বললে সমস্ত ইসলামপন্থীদের একসাথে আঘাত বোঝায়, করে। এবং আইসিসের মতো যে সংগঠনগুলো, এগুলোকে কিন্তু বাংলাদেশে কোনো ইসলামপন্থী দল, মানে যারা অন্তত পার্লামেন্টারি কিংবা ফর্মাল পলিটিক্স করে, তারা সমর্থন করে না। ফলে আপনি ওইটা বলা যেতে পারে, কিন্তু মৌলবাদী বললে ওই যে একটা ওয়ার অন টেররের যে রাজনীতি এবং ওরিয়েন্টালিস্ট যে দৃষ্টিভঙ্গি, এবং তার সাথে আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু একটা বিশেষ ভূ বাস্তবতার মধ্যে থাকি, সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, যারা আসলে একটা ওরিয়েন্টালিস্ট দৃষ্টিকোণ থেকে আমাদেরকে দেখে, এবং এটাই তাদের 5 তারিখের পরবর্তী যত আমাদেরকে নিয়ে যত সিজোফ্রেনিক প্রচারণা, তার প্রধান উৎস কিন্তু এইখানে। মানে যেটা বলা হয়ে থাকে যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল যা, এখানে দক্ষিণ এশিয়ায় ইন্ডিয়া তাই, এবং ওয়ার অন টেররের প্রধান দুই শক্তি কিন্তু এই দুটো। মানে অনেক ইন্ডিয়া তো 5 আগস্টের পর বলছিলই, অনেক ক্ষেত্রে হ্যাঁ বলে যাচ্ছে, উগ্রবাদের উত্থান এখনো বলে যাচ্ছে, মৌলবাদের উত্থান ঘটেছে, এখনো বলে যাচ্ছে, তারা কন্টিনিউয়াসলি এটাই তাদের প্রচারণা। এবং ওয়ার অন টেররের ক্ষেত্রে একটা ভুল ধারণা হচ্ছে, অনেকে বলে থাকেন যে ওয়ার অন টেররের জমানা শেষ, এটা কিন্তু খুব ভুল ধারণা। ওয়ার অন টেররের প্রধান দুই শক্তি হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আমেরিকার চেয়ে বেশি অ্যাগ্রেসিভ হচ্ছে ইসরায়েল এবং ইন্ডিয়া। এবং তারা কিন্তু 2000, আপনার মনে থাকবে 2003 সালে এখানে যখন অ্যারিয়েল শ্যারন ইসরায়েলের প্রধানমন্ত্রী, প্রথমবারের মতো প্রথম কোনো প্রধানমন্ত্রী হিসেবে ভারতে এসেছিলেন, তখন এই দুই দেশ, দিল্লিতে তখন বাজপেয়ী সরকার ক্ষমতায় এবং এই শ্যারন, এই দুজন একটা যৌথ বিবৃতিতে বলেছিলেন যে তখন মাত্র ওয়ার অন টেরর শুরু হয়েছে 2001 সালের পরে। তারা খেয়াল করবেন, তারা তখন আমেরিকাকে বলেছে যে ওয়েলকাম টু দ্য ক্লাব, মানে আমরা তো জন্ম থেকেই জ্বলছি, তথা আমরা জন্ম থেকেই ওয়ার অন টেরর করে আসছি। একটার জন্ম 47 সালে, একটার জন্ম 48 সালে, এবং দুটোই হচ্ছে মুসলিম দ্বারা পরিবেষ্টিত। সো তুমি আসলে 2001 সাল থেকে শুরু করেছে, এখন তুমি আমাদের ক্লাবের নতুন সদস্য, এই ছিল ভাষা, এবং এত অ্যাগ্রেসিভ তারা। তো সেইখান থেকে ওনাদের যে আপত্তিগুলো, এবং এইটা তো শুধু ভাষার প্রশ্ন না, এইটা দিয়ে আপনি আসলে প্রথমত তাকে কি লেভেল করে তোলেন। প্রধানত সমস্যাটা কিন্তু এইখানে, যে যখন মৌলবাদী এটা বলতে 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 তার লাইফটা কম হয়ে যায়, গুরুত্বপূর্ণ হয়ে যায়, এবং যখন তাকে এরকম বিশেষ পরিস্থিতিতে মানে মেরেও ফেলা যাবে, ক্রসফায়ার করা যাবে, যেটা আওয়ামী লীগ করেছে, এখান থেকেই তারা আপত্তিটা করেছেন। এবং আমি মনে করি আপত্তিটা যৌক্তিক। তবে ওনাদের ক্ষেত্রেও, ওনাদের প্রতি আমার আহ্বান থাকবে ইসলামপন্থী দলগুলোর ক্ষেত্রে, যে এই যে মাজার ভাঙচুর হচ্ছে, মাজার নিয়ে ইসলামের ভেতরে অনেক ধরনের তর্ক থাকতে পারে, তো কিন্তু মাজার যে ভাঙচুর হচ্ছে, এটা কিন্তু বৈশ্বিকভাবে আমরা খুবই বাজে একটা ইমেজের মুখে পড়েছি। কারণ আপনার যদি মাজার নিয়ে এত আপত্তি থাকে, মাজারে অনেক খারাপ কাজ হয়, অপসংস্কৃতি হয়, আপনি এটা গত 15 বছর কেউ মানে কিছু করলেন না কেন? এখন করার মানেই তো হচ্ছে যে আমরা যে প্রচারণাটা ইন্ডিয়া করতে চায়, আওয়ামী লীগ করতে চায়, সেটাতে হাওয়া দেওয়া। হেফাজত ইসলামের একটা বিবৃতি আমি দেখেছি, কিন্তু আরও শক্তভাবে পদক্ষেপ নেওয়া দরকার, যে একটা মাজার ভাঙা যাবে না, এবং যারা মাজার ভাঙবে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে হেল্প করব। এই অবস্থানে যদি আসে, তাহলে তাদের এই আপত্তিটাই যে আমরা যে সমর্থন করছি, এটা আরও বেশি যৌক্তিক হবে। হাসনাইন খুরশেদ, সেই মত বিনিময় সভাটি একটি গুরুত্বপূর্ণ এই কারণে যে হেফাজতে ইসলাম যারা আলেম রয়েছেন, তাদের কিন্তু সামাজিকভাবে বিশাল গুরুত্ব রয়েছে এবং প্রভাব তো রয়েছে, এবং সেই কারণেই মূলত বিএনপি এই বৈঠকটির আয়োজন করে, এবং তাদেরকে নির্বাচনের সময় তাদেরকে সমর্থনের আহ্বান জানায়। তবে হেফাজতে ইসলাম কিন্তু কিছু প্রস্তাব দিয়েছে, যে নির্বাচনের আগে সংস্কার সম্পন্ন করতে হবে, তারপরে তাদের যে নেতাদের সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে হবে, আওয়ামী লীগের গণহত্যার বিচারের উপর গুরুত্ব আরোপ করতে হবে। তাহলে তারা বিএনপিকে সমর্থন করবে কি করবে না, বিষয়টি ভেবে দেখবে। শেষ প্রসঙ্গটা থেকে আসতে চাই যে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার, এটা আসলে হেফাজত কেন সারা বাংলাদেশের মানুষের
দাবি, এবং এটা হতেই হবে, এর কোনো বিকল্প নেই। হেফাজত হয়তো মনে করে বিএনপি তত গুরুত্ব দিচ্ছে না, এই কারণে বলছে হয়তো গুরুত্ব মনে দিতে করছে হবে। বা আরো বেশি গুরুত্ব চাচ্ছে, কিন্তু একটা জিনিস, বিএনপি তো এখন ক্ষমতায় না, বিএনপি তো অন্য 8-10টা রাজনৈতিক দলের মতোই একটা দল। এই দাবিটা আসলে সরকারের কাছে অনেক শক্তভাবে না, তারা করতে হবে। আলাপটা করেছে আলাপ যদি করেছে, কখনো তাদের ক্ষমতায় আসে। যদি ক্ষমতায় আসে, ক্ষমতায় আসলে তো অবশ্যই করতে হবে। ক্ষমতায় আসলে, ক্ষমতায় আসার আগেই আসলে এই বিচার, অ্যাটলিস্ট কয়েকটা মামলায় বিচার সম্পন্ন হবে, এটা আমরা আশা করি। এবং এই বিচার তো চলবেই, এবং বিচার কোনোভাবেই কোনো দিক থেকে বিঘ্নিত করার চেষ্টা যারা করবে, তারা আসলে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়াবে। কারণ বাংলাদেশের মানুষ এই যে জাতিসংঘের হিসেবে 1400, আমাদের ধারণা 2000 প্রায় মানুষ শহীদ হয়েছে, আমাদের সন্তানেরা, আমাদের সন্তানসম যে ছাত্র তরুণরা, আমাদের ভাই বোনেরা, অনেক মানুষ শহীদ হয়েছে, অনেক শিশু শহীদ হয়েছে। সেই হত্যার বিচার হবে না, এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না আমরা। এবং সেটা শুধুমাত্র শেখ হাসিনা বা সরকার না, দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাই। এবং দল হিসেবে আওয়ামী লীগের, আমি এই জায়গাটা বারবার বলছি যে আওয়ামী লীগের বিচারের জন্য মামলা কেন এখনো হচ্ছে না? সরকারের বিরুদ্ধে বা শেখ হাসিনার বিরুদ্ধে, তার কিছু মন্ত্রীর বিরুদ্ধে মামলা হচ্ছে, কিছু নেতার বিরুদ্ধে মামলা হচ্ছে। দল হিসেবে আওয়ামী লীগের একটা নিজস্ব একটা আলাদা সত্তা আছে, সেই দলের বিরুদ্ধে আজকে পর্যন্ত একটি মামলা হয়নি। এটা খুব দুঃখজনক, এবং অবিলম্বে এই মামলা করা উচিত, এবং সেই মামলা এগিয়ে নেওয়া উচিত, রায়ের দিকে নেওয়া উচিত যত দ্রুত সম্ভব। সারোয়ার তুষার, ওই বৈঠকে আরো কিছু বিষয় আলোচনা হয়েছে, এর মধ্যে সংবিধানের মূলনীতি থেকে বহুত্ববাদ বাদ দেওয়া এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটি বিএনপির প্রস্তাবে যুক্ত করার অনুরোধ জানিয়েছে হেফাজতের নেতারা। তারা আরও কিছু অনুরোধ জানিয়েছে, এর মধ্যে রয়েছে যে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের জন্য দলগতভাবে আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে তারা, যেটা হাসনাইন খুরশিদও বলছিলেন। হ্যাঁ, মানে এইটার পরে যে মিডিয়া ব্রিফিংটা হয়েছে, সেটাতে পরবর্তীতে আমরা হেফাজত ইসলামের যেমন আজিজুল হক ইসলামাবাদী, ওনার একটা ফেসবুক পোস্টে আমরা দেখতে পেয়েছি যে তারা দাবি করছেন যে আমরা, মানে তারা যে কথাগুলো বলেছেন সেগুলো মিডিয়ায় কিন্তু তাদের কথাগুলো নেয় নাই, মিডিয়া শুধু বিএনপির বক্তব্যটাকে নিয়ে ইউজ করেছে, এবং তাতে করে আমাদের মনে হয়েছে যে নির্বাচন প্রশ্নে বিএনপির সাথে হেফাজতে ইসলামের একটা ঐক্য হয়েছে, এরকম একটা ইমপ্রেশন দাঁড়িয়েছে, যেটা নিয়ে পরবর্তীতে হেফাজতে ইসলামের মধ্যে তো আসলে অনেকগুলো শক্তি, আপনি জানেন যে অনেকগুলো রাজনৈতিক দল, এবং তাদের মধ্যে তো সব বিষয়ে যে একমত হয় তা না। পাশাপাশি তাদের যারা অনুসারী আছে, ইসলামিক স্কলার কিংবা ইসলামিক অ্যাক্টিভিস্ট, আমি গতকাল রাত থেকে দেখছিলাম তাদের মধ্যে এই বৈঠকটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে, পক্ষে বিপক্ষে অনেক ধরনের মতামত আছে। পরবর্তীতে এই ইসলামাবাদী সাহেবের ফেসবুক বক্তব্য থেকে যেটা পরিষ্কার হলো, আপনি যেগুলোর কথা তুলেছেন এগুলো কিন্তু মিডিয়া আসে নাই, তারা এই দাবিগুলো জানিয়েছে। তার মধ্যে যেটা আমাদেরও দাবি, এটার সাথে তাদের সাথে আমরা একমত যে বিচার ও সংস্কারের পরে নির্বাচন হোক, এবং সেটা আবার অনির্দিষ্টকালের জন্য না, রোডম্যাপটা দিতে হবে। বিএনপি যেমন নির্বাচন রোডম্যাপ চায়, আমরা বিচার এবং সংস্কারের রোডম্যাপ চাই, যে কীভাবে আপনি সংস্কারটা করবেন এটা দিতে হবে। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না সেটা অন্য প্রশ্ন, কিন্তু দলগতভাবে আওয়ামী লীগের বিচার হতে হবে। কারণ এই যে নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে এই যে হত্যাকাণ্ডগুলো এবং তারপর 3টা নির্বাচন, এগুলো এই ক্রাইমগুলো কিন্তু আওয়ামী লীগ দল হিসেবে করেছে, ফলে দল হিসেবে আওয়ামী লীগকে বিচার করতে হবে, এবং বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা, তথা যার আলটিমেট ইমপ্লিকেশনটা দাঁড়ায় যে আগামী নির্বাচনে নৌকার ব্যালট থাকতে পারবে না, ব্যালট পেপারে নৌকা মার্কা থাকতে পারবে না। ওনারা সেটার কথাই বলছেন, আমরা এই দাবির সাথে একমত। গণহত্যা এবং গণতন্ত্র হত্যা দুটোই আওয়ামী লীগ করেছে, এবং সেই কারণে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত, এবং সেই বিচারটা হতেই হবে। সেই বিচার অ্যাভয়েড করে বা বিচার থেকে কেউ সরে যাবে, বিচারকে কেউ বিঘ্নিত করবে, সেটা যে রাজনৈতিক দলই হোক, যেই শক্তিই হোক, সেটা আসলে মানুষ কোনোভাবেই গ্রহণ করবে না, এবং এটা যারা করার চেষ্টা করবে মানুষ তাদেরকেও প্রত্যাখ্যান করবে। দলটির নিবন্ধন বাতিল অথবা নিষিদ্ধ ঘোষণা, মানে এই বিষয়ে কেন আপত্তি অনেকের? বিষয়টা হচ্ছে যে বিচারের প্রক্রিয়া শুরু হচ্ছে না এখনো, সেই জায়গাটা তো শেকড়। আগে তো বিচারের প্রক্রিয়াটা শুরু করতে হবে, মামলা করতে হবে, মামলা করলে বিচারের প্রক্রিয়া আদালত থেকেই তো সেটা এতদিনে হয়ে যাওয়ার কথা ছিল। 8 মাস চলে গেছে, 8 মাসে একটা মামলা হলো না। অনেকে এই কারণে বলছেন যে বিচার প্রক্রিয়া শুরু হলে এই দলটি এমনি মানে নিষিদ্ধ হয়ে যাবে। এই দলটি নিষিদ্ধ হবে, সেটা হয়তো বিএনপি কি করবে সেটা তো পরের প্রশ্ন। বিএনপি যদি ক্ষমতা আসে তখন কি করবে সেটা না। আমি এই সরকারের কাছে আশা করছি যে এই অন্তর্বর্তী সরকার, যারা এই গণ অভ্যুত্থানের ফসল, যারা এত শহীদের রক্তের উপর দিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে রাষ্ট্রের, তারা 8 মাস ধরে কেন একটা মামলা করছে না? আদৌ মামলাই করলো না। মামলা ছাড়া বিচার হবে কি করে, আর বিচার ছাড়া সিদ্ধান্ত আসবে কি করে? বিচারের রায়ই তো সিদ্ধান্ত আসতে পারতো, বিচারের রায়ই তো আসতে পারতো নিবন্ধন বাতিলের প্রসঙ্গ, বিচারের রায়ই আসতে পারতো নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গ। সেই বিষয়গুলো কোনোটাই কিছুই হচ্ছে না, কারণ মামলাই হয়নি। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
নিপীড়নের স্মৃতি। প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। হাসনাইন খুরশেদ, বিএনপি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল নিঃসন্দেহে, এবং এর দায়িত্ব অনেক বেশি। কিন্তু আমরা লক্ষ্য করছি যে 5ই আগস্টের পর বিএনপি নিজেদের মধ্যে নানান সংঘর্ষে জড়িয়ে পড়ছে। প্রায় প্রতিদিনই আমরা সংঘর্ষের খবর পাচ্ছি। সবশেষ শনিবার রংপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। জেলার বদরগঞ্জে একটা ব্যবসা প্রতিষ্ঠানের দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষটা হয়। আমরা দেখলাম যে 5ই আগস্টের পর বিএনপি নিজেদের মধ্যে সংঘর্ষে যে নিহতের সংখ্যাটা, সেটা কিন্তু 70 ছাড়িয়ে গেছে। এটি খুব একটা আশঙ্কাজনক, বিব্রতকর দলের জন্য, আমাদের সাধারণ মানুষ যারা আমরা, তাদের জন্য নিঃসন্দেহে উদ্বেগজনক। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? আমি আপনার সাথে পুরোপুরি একমত যে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল, স্পেশালি বাংলাদেশে যেটা হয়েছে গত কয়েক দশক ধরে, এক ধরনের রাজনৈতিক ভারসাম্য ছিল বিএনপি এবং আওয়ামী লীগ, দুটো বড় দল। এই দুটো দলের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতার ভিতর দিয়ে এক ধরনের ভারসাম্য ছিল। এখন গত 5ই আগস্টে আওয়ামী লীগ বিতাড়িত হয়ে গেছে এবং আওয়ামী লীগ মাঠে নেই। সেই সময়ে বিএনপির এক ধরনের একক আধিপত্যের পরিস্থিতি তৈরি হয়েছে, যদিও একক আধিপত্য আসলে থাকে না, এটা বিএনপিরও মনে রাখতে হবে। এবং সেইখানে বিএনপির দায়িত্ব ছিল অনেক বেশি, যে বিএনপি অনেক বেশি মানুষের পাশে থাকবে, মানুষের সাথে থাকবে। মানুষ যদি যে ক্ষতি গত 15-16 বছরে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে যেভাবে, সেই ক্ষতি কাটিয়ে উঠে মানুষ যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে, একটা সত্যিকারের গণতন্ত্রের পথে, একটা ন্যায়ভিত্তিক, সাম্যভিত্তিক একটা সমাজের দিকে বাংলাদেশ যাতে এগিয়ে যায়, সেখানে বিএনপির অনেক কিছু করা উচিত ছিল। এবং বিএনপির যেহেতু তৃণমূল পর্যন্ত সংগঠন রয়েছে, কমিটি রয়েছে, তাদের তৃণমূল পর্যন্ত নেতা রয়েছে, একদম শীর্ষ নেতা থেকে তৃণমূল পর্যন্ত সবারই দায়িত্ববোধ থাকা উচিত ছিল। আর নিঃসন্দেহে গত 16 বছরে বিএনপি সবচেয়ে বড় ভিকটিম। বিএনপির গ্রাসরুট তারা অনেকেই হাজার হাজার মামলা, বাড়ি থেকে পালিয়ে থাকা হচ্ছে তৃণমূল পর্যায়ে, আর ক্রস ফায়ার, গুম, খুন, এবং চূড়ান্ত পর্যায়ে কেন্দ্রীয় নেতার ফাঁসি, অনেক কিছুই বিএনপি, অনেকভাবে বিএনপি ভিকটিম হয়েছে। সো বিএনপির সেটা মনে রেখে বিএনপির উচিত ছিল যে আর যাতে বাংলাদেশে কোথাও কোনো মানুষ নির্যাতিত না হয়, সেটার জন্য একদম সব পর্যায়ের নেতা কর্মীদের সে দায়িত্ব নেওয়া উচিত ছিল। সেই জায়গায় আমরা খুব আপসেট হই, খুব হতাশ হই যখন দেখি যে বিএনপির তৃণমূল, স্পেশালি তৃণমূলে বিএনপির নেতাদের অনেকের বিরুদ্ধেই বিভিন্ন রকম দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজির মধ্যে জড়িয়ে যাওয়ার, এই ধরনের বিভিন্ন অপকর্মে জড়িয়ে যাওয়ার কথা আমরা শুধু শুনছি না, মিডিয়াতে রিপোর্ট হচ্ছে, এবং মিডিয়াতে যা রিপোর্ট হচ্ছে তার চেয়ে বেশি আসলে ঘটনা ঘটছে। আমরা দেখছি যে বিএনপির কেন্দ্রীয় নেতা, একদম শীর্ষ নেতার পর্যায় থেকে 3000-এর বেশি বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মানুষ তখন আস্থা রাখবে কারোর উপরে। মানুষের আস্থা রাখার একটা বড় জায়গা হতে পারতো বিএনপি, কিন্তু এবং ছিল, এখনও আছে। কিন্তু সেই জায়গায় বিএনপি যদি মানুষকে হতাশ করে, মানুষ আসলে বিএনপিকে হতাশ করবে। বিএনপি যদি ভাবে যে বিএনপি ক্ষমতায় চলে এসছে বা ক্ষমতায় আসবেই, সেই ভাবনাটা ভুল প্রমাণ হতে পারে যদি বিএনপি তার নিজেকে সংযত না করে। এবং বিএনপির উচিত হচ্ছে, কেন্দ্রীয় নেতৃত্বের উচিত হচ্ছে তার সারা দেশ জুড়ে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। সেইখানে আমার মনে হয় যে বিএনপির নেতৃত্ব আছে, কর্তৃত্বে ঘাটতি আছে, কর্তৃত্বের দুর্বলতা আছে। নেতৃত্বের যে প্রভাব সারা দেশের নেতাকর্মীদের উপর থাকা উচিত ছিল, সেই প্রভাব কম্পারেটিভলি অনেক দুর্বল। সেই জায়গায় বিএনপির নিজের দলকে সংহত করার জন্য, প্রয়োজনে দলের মধ্যে শুদ্ধি অভিযান চালানোর জন্য বিএনপির প্রতি আহ্বান জানাবো। সারোয়ার তুষার, আপনারা এই নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন এবং সেই বিবৃতি নিয়ে বেশ আলোচনা হয়েছে। আপনারা তখন বোধহয় 70-এর কথা উল্লেখ করেছেন, ইতিমধ্যে সম্ভবত সংখ্যাটা 74 বা 75 হয়ে দাঁড়িয়েছে। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? এটা থামছে না আসলে। বিষয়টা খুবই ভয়াবহ অনেকগুলো দিক থেকে। একটা হলো তাদের কেন্দ্রীয় নেতা অনেকের, একেবারে যারা নীতি নির্ধারক নেতাদের অনেকের বক্তব্য এত উদ্ধত যে আমরা ভয় পেয়ে যাচ্ছি যে এখনই তারা ক্ষমতায় আসে না, ক্ষমতায় আসলে তারা কীভাবে কথা বলবে। আপনি যেমন ধরুন, আমি নাম নিয়ে বলি, মির্জা আব্বাস সাহেব যে ভঙ্গিতে উনি কথা বলছেন যে আমরা চাঁদা তুলে ইউটিউবারদের চালিয়ে দেবো, এই ধরনের, ঠিক আছে। এবং আমরা সংস্কারগুলো, এরা সংস্কার করলে আমরা এসে এগুলো পাল্টে দেবো,
এগুলো তো তাদের মনের কথা, যেটা তারা প্রকাশ করে ফেলছে। স্থানীয় পর্যায়ে অবস্থাটা আরও ভয়ঙ্কর। মানে আমাদের নেতাকর্মীদেরকে তারা, একটা তো হচ্ছে আপনি যেটা বললেন যে অন্তর্কোন্দলে ৭৫ জন নিহত, ভয়ঙ্কর না? ৭-৮ মাসে একটা দল যারা ১৫ বছর এত নির্যাতনের শিকার হলো, তারা এখন এই অবস্থা, এক ধরনের মানে প্রায় অন্য কাউকে তারা মাঠে মেনে নিতে পারছে না। একটা হলো অন্তর্কোন্দলে ৭০ থেকে ৭৫ জন একটা দলের নিহত হওয়া, এটা ইটসেলফ একটা ভয়ঙ্কর ঘটনা। এটা কি ব্যাখ্যা? আপনি প্রবাসে বসে থেকে দলের প্রধান অনেক সুশীল এবং ভালো ভালো কথা বলছেন, আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এটা তো কোনো কিছু হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। যদি তারেক রহমান এই দলের প্রধান ব্যক্তিত্ব এবং উনি যথেষ্ট ক্লিন ইমেজে ভদ্র রাজনীতির একটা মেসেজ দিচ্ছেন, কিন্তু এই দলের প্রধানের বক্তব্যই তো এই দলের লোকেরা মানছে না। এবং যেটা আমরা আমাদের বিবৃতিতে বলেছি যে কোনো নিয়ন্ত্রণ দেখা যাচ্ছে না স্থানীয় পর্যায়ে। আমাদেরকে বলা হচ্ছে যে আর 7-8 মাস অপেক্ষা করেন, তারপর দেখবো কীভাবে এলাকায় ঢুকেন। তার মানে হচ্ছে তার ইঙ্গিতটা খুব পরিষ্কার, তারা জানে যে তারা ইলেকশনে জিতে আসবে এবং জিতে আসলে পরে আমাদেরকে ঢুকতে দিবে না। এবং বিভিন্ন জায়গায় ধরুন এবার ঈদ উপলক্ষে তারা জাকাতের কাপড় টাপড় ইত্যাদি দিয়েছে, খুব ভালো কথা। দেওয়ার পরে তারা কী বলেছে জানেন? মেসেজটা হচ্ছে যে আপনাদেরকে কাপড় দিলাম, কাপড় পরেন, ভোটের ব্যাপারটা আমরা দেখব। মানে ওই আওয়ামী লীগের ভাষা, কিন্তু যে ভোট কেন্দ্রে যেতে হবে না। এবং আমার এলাকায় পলাশে, ঘোড়াশালে, জিনার দিয়ে এই সমস্ত জায়গায় বিএনপি নেতারা বলছে যে এই আসন আমাদের হাত থেকে কে নেয় আমরা দেখব, এরকম ভাষা। মানে এটা সারা দেশে। সিরাজগঞ্জে দেখলাম তাদের অফিসে, তাদেরই অফিসে কার্যালয়ে তাদের একজন সম্ভবত স্বাস্থ্য প্রতিমন্ত্রী বা এরকম ছিলেন, তিনি অস্ত্র উঁচিয়ে ঢুকেছেন অফিসে, প্রকাশ্যে অস্ত্র দেখাচ্ছেন জামালপুরে। হ্যাঁ, সাবেক মানে প্রতিমন্ত্রী তো ছিলেন। এটা সারা দেশে ঘটছে এই ঘটনা, সারা দেশে। একটা দুইটা না, আপনি একটা দুইটা ঘটলে বলতে পারতেন বিচ্ছিন্ন ঘটনা, যে বিচ্ছিন্ন ঘটনা এটা ইয়ে করবো না, কিন্তু সারা দেশে সব জায়গায় এই পদধারী নেতারা, যেমন আরেকজন নরসিংদীর একজন নেতা বকুল সাহেব, উনি বলছেন যারা সংবিধান সংস্কারের কথা বলবে তাদের আমরা হাত পা গুড়িয়ে দেবো। এই হচ্ছে ভাষা। তো এরা তো জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ নেতা। এটা যদি একটা দলের ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে কিভাবে আমরা আশ্বস্ত হবো যে নির্বাচনের মধ্য দিয়ে যদি বিএনপি ধরা যাক ক্ষমতায় আসে পিপলের ম্যান্ডেটে, তারা অন্যান্য দলকে তো রাজনীতি করতে দেবে না, তারা তো আওয়ামী লীগের মতোই করবে, আমাদেরকে তো এলাকায় ঢুকতে দেবে না কোথাও। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। অভ্যুত্থানের পরে আমাদের কমিটমেন্টটা কি, যে যেই জনগণের ভোটে ক্ষমতায় যাক না কেন, বাকি সবাই যার যার রাজনীতি করতে পারবে। কিন্তু সেরকম কোনো মানে মেসেজ কিন্তু বিএনপি দিচ্ছে না, যেটা খুব অ্যালার্মিং। এখন এটা বিএনপি কীভাবে ঠিক করবে? ভাই বলেছেন শুদ্ধি অভিযানের কথা, এই শুদ্ধি অভিযান করে এটা কাজ হবে কিনা? কারণ বিএনপি তো বলছে অলরেডি তারা 3000-এর উপরে বহিষ্কার করেছে, কিন্তু বহিষ্কার করে তো কাজ হচ্ছে না। এখন এই শুদ্ধি অভিযানটা কী ধরনের হবে? এটার সাথে মানি, পাওয়ার, মাসল, এইগুলোর সম্পর্ক, এটা একটা ধরনের রাজনীতির আউটকাম। কিন্তু মানে ব্যবসা কেন্দ্র দখল করা, বিভিন্ন জায়গায় টেম্পু স্ট্যান্ড দখল করা, অমুক জায়গার অমুক অফিসটা দখল করা, এগুলো কিন্তু একটা ধরনের রাজনীতির কারণে করতে হয়। আপনার যতক্ষণ পর্যন্ত দলের রাজনৈতিক সংস্কৃতি না বদলাচ্ছে, শুদ্ধ অভিযান চালিয়ে লাভ নেই। আপনি ওখানে আরও লোক আনবেন, সেখানে কিন্তু এখন আপনি দেখেন যে কেন সারা দেশে আওয়ামী লীগাররা বিএনপির মধ্যে একটা সেফ শেল্টার পাচ্ছে। এটা কিন্তু সারা দেশ থেকে রিপোর্টগুলো আসছে যে আওয়ামী লীগাররা, মানে তার মানে হচ্ছে যেহেতু এটা একটা বন্দোবস্তের প্রশ্ন, এখন ওই পুরনো বন্দোবস্তের সেফগার্ড হয়ে গেছে বিএনপি। সকল রিসোর্স, পুরনো বন্দোবস্তের সকল রিসোর্স অটোমেটিক্যালি বিএনপির কাছে আসছে, এবং তারা মনে করছে যে এখন বিএনপির মধ্য দিয়ে আমাদেরকে রক্ষা পেতে হবে। এরকমও অনেক জায়গায় পাচ্ছি আমরা যে আওয়ামী লীগের কাছ থেকে তারা টাকার বিনিময়ে মামলা উঠিয়ে নেওয়ার জন্য থানাকে চাপ দিচ্ছে। তাদের যদি কেউ চাঁদাবাজি থাকে, যদি তাদেরকে থানায় অ্যারেস্ট করে নিয়ে আসা হয়, থানা ঘেরাও করা হচ্ছে, হামলা করা হচ্ছে, এগুলো করছে বিএনপির নেতাকর্মীরা। কারণ এটা থেকে সমাধান আমি জানি না যে এটা শুধু ভালো ভালো কথা বলে হবে কিনা, রেডিক্যাল চেঞ্জ লাগবে বিএনপির পলিটিক্যাল কালচারের মধ্যে, আদারওয়াইজ এটা চেঞ্জ হবে না। এটা কিন্তু খুব ইন্টিমিডিয়েটিং যে এই যেভাবে বিএনপি এই কাণ্ডগুলো করছে। হাসনাইন খুরশেদ, 5 আগস্ট পর বাংলাদেশের যত সামনেই গিয়েছে, তত অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে অন্তর্কলহ বাড়ছে, কোথাও কোথাও সহিংসতার রূপ নিচ্ছে। আবার তরুণদের দাবি এখানকার রাজনৈতিক দলগুলো তাদের প্রত্যাশার বিপরীত দিকে হাঁটছে। কেউ কেউ আগস্টের জাতীয় ঐক্য ভাঙ্গার কাজে নেমেছে। একজন কলামিস্ট লিখছেন যে বাংলাদেশে গত 1.5 দশক মানুষ স্বচ্ছ নির্বাচন চেয়েছে, প্রত্যাখ্যাত হয়েছে, কিন্তু 24-এর অভ্যুত্থান সেই চাওয়ার সঙ্গে আরও বহু আকাঙ্ক্ষা যুক্ত করেছে। 24 এক নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে, নতুন তরুণ সমাজের উত্থান ঘটেছে। আমরা এই অনুষ্ঠানে আগেও বলেছি যে প্রচলিত রাজনৈতিক দলগুলো নতুন প্রজন্মের ভাষা এবং আকাঙ্ক্ষাকে বুঝতে পারছে না। এই বিষয়ে বারবার বলা হচ্ছে, লেখা হচ্ছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখছি না। হাসনাইন খুরশেদ, আপনি দীর্ঘদিন সাংবাদিকতার পেশায় ছিলেন এবং এই রাজনৈতিক দলের নেতাদেরকে ব্যক্তিগতভাবে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আপনার। এর কি কোনো সমাধান নেই? নিঃসন্দেহে রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে এবং তাদের বুঝতে হবে যে এখনকার যে প্রজন্ম, এই প্রজন্মের আকাঙ্ক্ষা, এই প্রজন্ম যেটা প্রফেসর ইউনূস বারবার বলেন যে এই প্রজন্মের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই প্রজন্ম প্রযুক্তির এক নতুন পরিবেশে জন্মেছে, বেড়ে উঠছে এবং তারা আসলে অন্যভাবে পৃথিবীকে দেখে। যেভাবে
এর আগের প্রজন্ম পর্যন্ত যেভাবে দেখতো এই প্রজন্ম সেভাবে দেখে না। তাদের কাছে সারা পৃথিবী একদম অন্যরকম পৃথিবী। তো আমরা মানে যারা কম্পারেটিভলি এজেড, তাদের আমরা যেভাবে পৃথিবীকে ভাবি, তাদের পৃথিবী একদম আলাদা পৃথিবী। তো তাদের ভাবনা যদি আমরা ধারণ করতে না পারি, না বুঝতে পারি, এবং সেভাবে যদি নিজেদের সাজিয়ে নিতে না পারি, আমরাই আসলে বিচ্ছিন্ন করবো। যারা তো বিএনপি হোক বা অন্য যে কোনো রাজনৈতিক দল হোক, তাদেরকে এই প্রজন্মকে বুঝতে হবে, এই প্রজন্ম কী চায় এবং এই প্রজন্ম কী হবে আসলে। কারণ ভবিষ্যতের যে দেশ, সেই দেশে আমরা কতদিন বাঁচবো, কিন্তু আমাদের সন্তান যারা, তাদের জন্যে ভবিষ্যৎ করতে হবে। সো যারা 25, 26 বা 30 বা তারও কম বয়সী, তাদের জন্য বাংলাদেশি করতে হবে। সো এই ভবিষ্যতের যে বাংলাদেশি করা, সেটা কিন্তু আমাদের জন্য না, কারণ আমাদের চেয়ে তাদের বিষয়টাই প্রাধান্য দিতে হবে। তাদের ভাবনা যদি না ধরতে পারে, তাহলে তো নিঃসন্দেহে তাদের কাছ থেকে প্রত্যাখ্যাত হবে। এবং সেটা আমরা শ্রীলঙ্কাতে ঘুরতে দেখেছি, এবং বাংলাদেশে এটা ঘুরুক আমরা চাই না। আমরা চাই যে বাংলাদেশে সবাই ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তুলুক এবং নতুন প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করি ভবিষ্যৎ গড়ে তুলুক, তাদের কর্মসূচি ঠিক করুক, সেইভাবে তারা সামনে আগাক। আর গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা খুব স্বাভাবিক, কারণ প্রত্যেকেই জানে যে সামনে নির্বাচন আসছে, নির্বাচনে যার যার দলীয় আদর্শ নিয়ে, দলীয় কর্মসূচি নিয়ে তারা মানুষের কাছে যাবে, ভোটের জন্য যাবে, মানুষ ভোট দেবে। সেখানে ভিন্ন ভিন্ন অবস্থান থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য আসবে, সেটা খুব স্বাভাবিক। ভিন্ন মত আর বিরোধ এক জিনিস না, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বিরোধ দেখছি, সংঘাত দেখছি, যেটা আসলে এক ধরনের স্বার্থের সংঘাত। এবং রাজনৈতিক শক্তিগুলির মধ্যে শুধু বাংলাদেশের রাজনীতিতে এত বছর আমরা কি দেখছি যে কালো টাকা, পেশি শক্তি আর মানে বিভিন্ন রকম অশুভ প্রভাব, সেই সংস্কৃতি থেকে তো আমরা এখনো বেরিয়ে আসিনি। সেই সংস্কৃতির ধারাবাহিকতাই আসলে এইসব সংঘাত সহিংসতার ঘটনা ঘটছে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু নতুন বাংলাদেশে 24-এর 5ই আগস্টের পরের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আসলে সবাইকে অনুভব করতে হবে যে পুরনো সংস্কৃতি নিয়ে, পুরনো রাজনৈতিক সংস্কৃতি নিয়ে, কিংবা কোনো ক্ষেত্রেই সেই পুরনো সংস্কৃতি নিয়ে এগোতে গেলে যারা এইগুলোর চেষ্টা করবে, তারা আসলে বিচ্ছিন্ন হয়ে পড়বে মানুষ থেকে। সারোয়ার তুষার, আপনারা এই গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক এবং আপনারা পরবর্তী সময় রাজনীতিতে নেমেছেন। আপনারা বয়সে এখন অনেক তরুণ, আপনাদের দলের যারা সদস্য রয়েছেন, মূল নেতৃত্বে যারা রয়েছেন, তাদের প্রায় সবার বয়সে 30-এর নিচে। আমরা আপনার কাছে জানতে চাই, এই পুরনো রাজনৈতিক দল বা নেতারা আপনাদের ভাষা কেন বুঝতে পারছে না? এটা কাঙ্ক্ষিত না, কিন্তু আপাত অর্থে স্বাভাবিক আর কি। যে কারণ হচ্ছে যে এটার সাথে তো অনেক ধরনের ইন্টারেস্ট জড়িত। আমি যেটার আগে একটা বন্দোবস্তের কথা বলছিলাম, যে যেভাবে পলিটিক্স করলে টাকা কামানো যায় এবং পাওয়ার তৈরি, স্থানীয় পর্যায়ে পাওয়ার তৈরি করা যায়, এটার সাথে নতুনরা যে একটা পরিবর্তন চাচ্ছে বাংলাদেশে, এক ধরনের বাংলাদেশের কথা বলছে, যেখানে রাজনৈতিক প্রভাব থাকবে না, প্রশাসন তার মতো কাজ করতে পারবে, এবং অপরাধী সে যেই হোক সে ধরা পড়বে, এবং আপনি পার্লামেন্টে মৌলিক অধিকার বিরোধী কোনো আইন করতে পারবেন না। এগুলোই কিন্তু মোটা থেকে চাওয়া, খুব সিম্পল চাওয়া, এবং কখনোই আপনি ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারবেন না। সবসময় আপনাকে জনগণের রায়ের উপর নির্ভর করতে হবে। এই যে চাওয়াগুলো, এগুলো খুব সিম্পল চাওয়া, কিন্তু বাংলাদেশে আনফর্চুনেটলি আমরা যে কারণে এখন রাষ্ট্র সংস্কারের কথাটা বলা হচ্ছে, এটা অনেকে কিন্তু টিপ্পনি কাটছে, একটু ফোরন কাটছে, কিন্তু আপনি দেখবেন আমরা মুক্তিযুদ্ধ করলাম 1971 সালে, মুক্তিযুদ্ধ করার পর একটা স্বাধীন ভূখণ্ড অর্জন করলাম, কিন্তু যে ধরনের মুক্তিযুদ্ধের যে স্পিরিট, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার সহ যে ঘোষণাপত্রের যে স্পিরিট, যে কারণে আমাদের একটা নিও কলোনিয়াল পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল, ফলে আপনাকে যে ওইটার অল্টার একটা বাংলাদেশ করতে হতো, আপনি সেটা করেন না। আপনি পুরনো সামরিক এবং আমলাতান্ত্রিক রাষ্ট্রটাই কিন্তু এখানে ব্যবস্থা করেছেন, এবং জাতীয়করণের নামে একটা দলের লোকেদের কাছে আপনি আসলে সকল প্রতিষ্ঠান তারা জাস্ট দখল করেছে। এটা থেকে কিন্তু আমরা আর বের হতে পারি না, ফলে আমরা রাষ্ট্রটা বানাতে পারি নাই। মানে রাষ্ট্রটা বানাতে পারাটা দরকার ছিল, কারণ তাহলে রাষ্ট্র, সরকার, দল এগুলো যে আলাদা আলাদা, এবং রাষ্ট্র হচ্ছে সবচেয়ে উপরে, তার উপরে জনগণ, জনগণের উপরে কোনো কিছু নাই। জনগণের সার্বভৌমত্বটা আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই, না পারার কারণেই হচ্ছে এই সংকটগুলো ঘটছে। এবং এখন আমরা বলছি যে আপনি, এবং এটার প্রধান একটা সমস্যা হচ্ছে সংবিধানের মধ্যে আছে। কারণ সংবিধানের যে একচেটিয়া ক্ষমতা, অনেকে বলে যে সংবিধানে কি আপনি একটা কিছু লিখে দিবেন তাতেই ঠিক হবে? ঠিক হবে। কেন ঠিক হবে? কারণ সংবিধান শুধু আইন না, এটা একটা রাজনৈতিক সংস্কৃতিও। যখন আপনি একজনের কাছে সকল ক্ষমতা দিচ্ছেন, রাষ্ট্রের সকল ক্ষমতা, প্রধান নির্বাহীর কাছে সকল ক্ষমতা, তিনি সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ দিচ্ছেন, তখন কি হচ্ছে, আবার তিনিই দলের প্রধান হচ্ছেন, তিনিই দলের প্রধান, তিনিই প্রধানমন্ত্রী, তিনিই সংসদ নেতা। যখন এতগুলো ক্ষমতা এবং সাংবিধানিকভাবে কোনোভাবে তাকে মানে নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা, এই কারণে আমরা বলে থাকি যে বর্তমান সংবিধান যে পর্যায়ে রয়েছে, গণতান্ত্রিকভাবে একজন নেতা নির্বাচিত হলে
প্রধানমন্ত্রী স্বৈরাচার হওয়ার পক্ষে এই সংবিধানের সহযোগিতা করে। সহযোগিতা এই সংবিধানেই আসলে মানে স্বৈরতন্ত্রের একেবারে সূতিকাগার তৈরি করেছে। এখন যখন এইরকম অ্যাবসলিউট পাওয়ার দলের প্রধানের কাছে থাকবে, তার হুকুমই সব কিছু হচ্ছে, তখন এইটার কিন্তু পুরো দলের যে কালচার, প্রশাসন, সমস্ত কিছুতে এটা প্রভাব পড়ে। প্রশাসন দলীয়করণ হয়ে যায়, জেলা প্রশাসক যারা থাকেন তারা আসলে একটা জেলার প্রধানমন্ত্রীর মতো আচরণ করেন, ইত্যাদি ইত্যাদি ঘটে। এই জন্যই কিন্তু এই পরিবর্তনের কথা আসছে, গণতান্ত্রিক মানে সংস্কারের কথা আসছে। এবং সংবিধানের যেটা বেসিক আইডিয়া, একেবারে শুরু থেকে কনস্টিটিউশন আইডিয়া মানেই হচ্ছে সরকারের পাওয়ারকে লিমিট করা। কোথায় কোথায় সরকারের পাওয়ারটা সীমিত থাকবে সেটা আসলে আপনি সংবিধানের মধ্যে অ্যাসার্ট করেন। বাংলাদেশ সংবিধানে ঘটেছে কমপ্লিটলি উল্টো। কোন কোন ক্ষেত্রে কি কি শর্তে আপনি জনগণের কাছ থেকে তার অধিকার কেড়ে নেবেন এটাই বলা হচ্ছে। যেটা বদরুদ্দিন উমর এই সংবিধান প্রণয়ন যখন খসড়া অবস্থায় ছিল, গণপরিষদে বিতর্ক চলছে, তখন উনি প্রবন্ধ লিখে বলেছেন যে পারপেচুয়াল এমার্জেন্সি, এমন একটা সংবিধান আপনি করছেন যে সংবিধানের মধ্যে দিয়ে জরুরি অবস্থাকে অনন্তকাল করার ফলে আলাদা করে জরুরি অবস্থা লাগে না। এই সংবিধান, এই আইনি ব্যবস্থাটা কায়েম করলে এটা একটা জরুরি অবস্থা হয়ে যাবে। আমরা এইটা থেকে বদলানোর যে কথা বলছি, আমাদের এখানে দলগুলো তারা বলে এমনিতে তারা অনেক ম্যাচিউর, তারা অনেক অভিজ্ঞ, তাদের অনেক বয়স হয়েছে, তারা হচ্ছে আপনার অনেক দিন ধরে রাজনীতি করছে, এগুলো তারা বলে। কিন্তু আমরা মনে করি যে তারা এই রাজনীতির ভাষাগুলো বুঝতে পারে না। তারা রাষ্ট্র, সরকার, আইন, সংবিধান সম্পর্কে যে বেসিক যে ধারণাগুলো এগুলো তাদের নাই। এটা আমি একদম দায়িত্ব নিয়ে বলছি। তারা শুধু বোঝে সংগঠন করা, মানে নিজের পেছনে দল ভারী করা, লোক নেওয়া আসা, টাকার জোরে পার্লামেন্টে যাওয়া এবং হচ্ছে আপনার নির্বাচন করা, এই হচ্ছে তাদের রাজনৈতিক দুনিয়া। এই কারণে দেখবেন আপনি এই গণঅভ্যুত্থানের পরে যে একটা বাংলাদেশের সমাজের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের এত বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এটাকে তারা বুঝতে পারছে না। এবং দেয়ালে দেয়ালে যে লেখা তরুণরা যেগুলো লিখেছে এগুলোকে তারা বলতেছে ইমোশনাল ফুলিং, মানে এগুলো হচ্ছে তরুণরা ইমোশনাল ফুল। এই কারণে লিখেছিলাম যে ধরুন বিএনপির কথাই ধরেন, বিএনপিতে আমাদের বয়সী ছেলেমেয়েরা আছে না, তাদের কাছ থেকে আমি একটা ডিফারেন্ট বিএনপির প্রত্যাশা চেয়েছিলাম। কিন্তু তারা ওই পুরনো বিএনপির পুরনো চর্চাকে অন্ধভাবে, মানে আমিও তো যাদেরকে চিনি, অন্ধভাবে তারা ওটাকে ডিফেন্ড করতে থাকে। এটা খুব আনফর্চুনেট। এবং তারা প্রত্যেকটা সংবিধান পরিবর্তনের বিরোধিতা করে আবার এগুলোকে এক ধরনের জাস্টিফাই করার চেষ্টা করে। এই মুহূর্তে একটা গণভোট নেন শুধু একটা প্রশ্নে, যে বাংলাদেশে একজন দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। জীবনে আপনি দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এর বেশি পারবেন না। এটা যদি আপনি এই মুহূর্তে গণভোট করেন, আমি বিশ্বাস করি 98% জনগণ বলবে যে হ্যাঁ আমরা এটা চাই। কিন্তু এটা বিএনপির বিরোধিতা করছে, 70 অনুচ্ছেদের বিরোধিতা করছে, সংসদের মেয়াদ 4 বছর বিরোধিতা করছে। প্রত্যেকটা সংবিধানে, মানে যেখানেই ক্ষমতা কাঠামো সংস্কার করার প্রশ্ন আসে সেগুলোতে তারা বিরোধিতা করছে। এবং এই যে এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, মানে সাংবিধানিক পদগুলো নিয়োগ আপনি প্রধানমন্ত্রী দেবেন না। প্রধানমন্ত্রী দিলে মানে তো কি হয় আমরা তো দেখছি, দলীয় হয়। আপনি সাংবিধানিক কাউন্সিলের মধ্যে দিবেন যেখানে বিরোধী দলের লোকজন থাকবে, যেখানে প্রধান বিচারপতি থাকবেন, যেখানে রাষ্ট্রপতি থাকবেন, যেখানে সরকার দলীয় লোকজন থাকবে। এই ধরনের একটা বডি, তারাই আসলে এই সাংবিধানিক নিয়োগগুলো দিবেন, যেটার আবার উচ্চ কক্ষে শুনানি হবে। এই হচ্ছে প্রস্তাব, এটার বিরোধিতা করছে বিএনপি। তার মানে পরিষ্কার বোঝা যায় যে বিএনপি আসলে পুরনো পাওয়ারটাকে রাখতে চায়, অটুট রাখতে চায়। এইটা হচ্ছে সমস্যা, যে তারা বুঝতে পারছে না এই নতুন বাংলাদেশে। কিন্তু আমি এটা বুঝি, লাস্ট কথা যেটা বলবো, এই কথাগুলো তো আপনার সমাজে চলে এসেছে। তরুণরা শুধু দেয়াল লিখেছে তাই না, ইট ইজ অফিসিয়াল নাও। সরকার প্রধান ইউনূস সাহেব কি বলেছেন বিমস্টেকে গিয়ে, যে কখনো কখনো সরকার ভালোভাবে পরিচালনা করতে গেলে পরিচালনার পদ্ধতি বদলাতে হয়। এবং আপনি এতগুলো কমিশন করেছেন, তাদের কাছে প্রস্তাবগুলো আছে, এগুলো আজ হোক কাল হোক বাংলাদেশে কিন্তু বাস্তবায়ন হবেই। কারা এটার হিস্টোরিক্যাল এজেন্ট হবে সেটাই হচ্ছে প্রশ্ন। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন হাসনাইন খুরশেদ এবং সরওয়ার তুষার। হাসনাইন খুরশেদ, আমরা লক্ষ্য করছি যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, সরওয়ার তুষারদের দল, সেখানে অনেকেই ফেসবুকে এমন কিছু কথাবার্তা দিয়ে দিচ্ছেন যেটা দলীয় কাঠামোর বাইরে গিয়ে কথা বলছে। এনসিপির যে মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম তার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটা পোস্ট দিয়েছেন, জানিয়ে তুমুল আলোচনা চলছে। সেখানে তিনি লেখেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। এবং এর আগেও কিন্তু এই ফেসবুকের কিছু স্ট্যাটাস নিয়ে বিতর্ক হয়েছে।
অনেকে বলছে এটা তাদের ব্যক্তিগত মতামত। আসলে দলের যখন কোনো নেতৃত্বে কেউ চলে আসেন তখন আসলে তার মতামতটা ব্যক্তিগত থাকে না। একটি রাজনৈতিক দলের এই ধরনের বক্তব্য যদি বারবার আসতে থাকে তাহলে কি দাঁড়ায়? যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে আগে দলগতভাবে সিদ্ধান্ত নেবে এবং সিদ্ধান্ত নেওয়ার পর দলের পক্ষ থেকে দলের নেতারা সবাই একই সুরে কথা বলবে। এই সিনক্রোনাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু এনসিপিতে প্রায়ই আমরা এটা মিসিং দেখছি, সেটা আমাদের ফ্রাস্ট্রেটেড করে। কারণ এনসিপি নিয়ে আমাদের প্রত্যাশা কিন্তু অনেক বেশি, কারণ এনসিপি আমাদের সেই তরুণদের দল যারা তরুণ ছাত্র, যারা এই প্রজন্মকে, নতুন প্রজন্মকে প্রতিনিধিত্ব করবে, এটা আমরা আশা করি। কিন্তু এনসিপির যেমন সার্জিস আলমের কথা বলছেন আপনি, সার্জিসকে আমরা দেখেছি যে 100-র বেশি গাড়ি নিয়ে সেই পুরনো স্টাইলেই গাড়ির বহর নিয়ে নির্বাচনী প্রচারে ভেসে যাচ্ছেন। তার দাদার সম্পত্তি, মানে শেখ হাসিনা যেমন বাবার মানে প্রপার্টি বানায় বাংলাদেশকে, যে বাংলাদেশ তার বাপের সম্পত্তি, সেরকম দাদার সম্পত্তি, আমি আমার দাদার সম্পত্তি, রেখে যাওয়া সম্পত্তি, সেটা দিয়ে আমি 100 গাড়ি না 500 গাড়ি নিয়ে ঘুরি, তাতে কার কী বলার আছে? তো এইটা আসলে বাংলাদেশ না, এটা আসলে নতুন বন্দোবস্তের কথা যেটা বলছে তার সাথে সংঘাতমূলক, এবং এটা আমরা এনসিপির কোনো নেতার কাছ থেকে আশা করি না। এবং এনসিপি কেন, কোনো রাজনৈতিক দলের কারো কাছ থেকে আমরা আশা করি না যে দেশটাকে বাপের সম্পত্তি মনে করবে। দেশটা আসলে সারা দেশের প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেক মানুষের। তো এইটা যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিবর্তন না হয়, যেটা আমরা বারবার বলছি যে পুরনো রাজনৈতিক দলগুলোর পরিবর্তন আসতে হবে, নতুনদের মধ্যে যদি আমরা একই ধরনের প্রবণতা দেখি তখন আমরা খুব হতাশ হই। এনসিপি নিয়ে আমি আরেকটা কথা বলতে চাই যে একটা নতুন রাজনৈতিক দল আসলে কিসের উপর করে ওঠে, তার দলীয় আদর্শ, তার কর্মসূচি, সেই বিষয়গুলো আগে সামনে থাকবে, সেই বিষয়ে যারা একমত হবে তারাই সেই দলে গিয়ে যোগ দেবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু আমরা দেখলাম যে আমরা এনসিপির মূল উৎসের জায়গাটা আমরা অ্যাপারেন্টলি যেটা দেখি, হয়তো সারোয়ার তুষার অনেক ভালো বলবেন, তিনি দলের ভেতরের মানুষ, কিন্তু এটা হচ্ছে যে ছাত্রগণ অভ্যুত্থানের, শেখ হাসিনার পতনের পেছনে সারা বাংলাদেশের মানুষ ছিল, তাদের মধ্যে একটা অংশ এনসিপি গড়েছে। কিন্তু আজকে পর্যন্ত 28শে ফেব্রুয়ারি এনসিপি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আজকে পর্যন্ত আমরা এনসিপির দলীয় আদর্শ, উদ্দেশ্য, কর্মসূচি আমরা আসলে ঠিক স্পষ্ট না, এবং সেভাবে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আমরা ঠিক বুঝতে পারছি না এনসিপি আসলে ঠিক কী বলতে চায়, কী করতে চায়। তো সেইখানে অনেক অস্পষ্টতা আছে। আর এনসিপির ক্ষেত্রে আরেকটা বিষয় আমি মনে করি যে এনসিপির অনেক ভাষা, একটু আগে স্যার তুষার বলছিলেন যে এই প্রজন্মের ভাষা প্রচলিত বড় পুরনো রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে না, এনসিপির অনেক ভাষা সাধারণ মানুষ বুঝতে পারছে না। তো ওইখানেও আসলে একটা যোগাযোগের গ্যাপ তৈরি হচ্ছে, যেখানে এনসিপি জন্মের লগ্ন থেকেই সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। মানুষ নির্বাচন বলতে মানুষ সাধারণভাবে কী বলে, খুব সাধারণভাবে বোঝে এমপি নির্বাচন, মেয়র নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন, সেখানে হঠাৎ করে গণপরিষদ নির্বাচন, গণপরিষদ বিষয়টি মানুষের কাছে খুব স্পষ্ট না। তো মানুষের সাথে এই যে ভাষাগত দূরত্ব, টার্ম ব্যবহারের ক্ষেত্রে দূরত্ব, সেই কারণে এনসিপি সামনে সংকটে পড়বে। কারণ যদি আমি এইটা ছাড়া আগাতে পারবো না, তো আমার কর্মসূচি ক্লিয়ার না, আমি কী দেখে এনসিপিকে সমর্থন করবো অথবা করবো না, প্রত্যেকটা মানুষের মধ্যে এই প্রশ্নগুলো আসবে। আমরা আশা করি যে এনসিপি দ্রুত তার নিজের রাজনীতি, নিজের অবস্থান খুব দ্রুত স্পষ্ট করবে, যাতে মানুষ সিদ্ধান্ত নিতে পারে যে ইয়েস আমরা এনসিপিকে সমর্থন করবো বা করবো না। সারোয়ার তুষার, হাসনাইন খুরশেদ অনেকগুলো প্রশ্ন উঠিয়েছে। এনসিপি কেন 5 স্টারে ইফতারের আয়োজন করবে? অন্য দল করে করুক, কোনো অসুবিধা নেই। এটা একটা অদ্ভুত ব্যাপার অবশ্য। অন্য দলের ব্যাপারে কোনো সমস্যা নেই, এনসিপির ব্যাপারে সমস্যা। অদ্ভুত হলেও এটা হাসনাইন খুরশেদ মূলত উঠিয়েছেন সাধারণ মানুষের আশাবাদটা একটু আলাদা আপনাদের ব্যাপারে। তারা মনে করে এই তরুণ সমাজ একটি স্বৈরাচার সরকারকে সরিয়ে দেওয়ার ব্যাপারে নেতৃত্ব দিয়েছে, তাদের প্রত্যাশা তো একটু উচ্চ থাকবেই। আমাদের দলটা হলো 28 ফেব্রুয়ারি, এর পরের দিন থেকেই রোজা। তো দলের যে মিটিং, যেহেতু একটা 217 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি, এখন পর্যন্ত দলের যে মিটিং করা ইত্যাদি করা, এগুলো আমরা রোজার মাসে খুব ভালো করতে পারিনি। ফলে যেটা ভাই বলেছেন, আমি মনে করি এটাই প্র্যাকটিস, যে আগে দলীয় ফোরামে আলোচনা হবে, তারপর সে অনুযায়ী মোটামুটি যারা কথা বলে বিভিন্ন পর্যায়ে, তারা কথার মধ্যে একটা সামঞ্জস্য থাকবে, টোনে ভিন্নতা থাকতে পারে। কিন্তু এইটা করার জন্য যে সময়টা আমাদের সেটা ছিল না, আমরা এখন আবার এগুলো নিয়ে কাজ করা শুরু করেছি। এর বাইরে গঠনতন্ত্র, কর্মসূচি, তারপর হচ্ছে আপনার এই দুটো জিনিস বিশেষত, এটা যে কোনো দলের ফান্ডামেন্টাল। আমরা যদি নিবন্ধন নিতে যাই তবু আপনার গঠনতন্ত্র লাগবে। এটা নিয়ে আমাদের গঠনতন্ত্র ইতিমধ্যে প্রস্তাবিত আছে, এটা জাস্ট পাস হবে আর কি আমাদের, এটা আমি আপনাদেরকে আগেই জানিয়ে রাখলাম। আর কর্মসূচি ক্ষেত্রে আমরা কর্মসূচি গঠনতন্ত্রের কাজ শেষ, গঠনতন্ত্রের কাজ শেষ, মানে কী ধরনের আপনি একটা সংগঠনের গঠনতন্ত্র, শৃঙ্খলা, সাংগঠনিক শৃঙ্খলা, এগুলো কীভাবে হবে সেটার কাজ শেষ। কর্মসূচিটা আমরা খুব বড় করে একটা কর্মসূচিটা ঘোষণা করতে চাই, যেমন ধরুন অত দফা, আমরা বাংলাদেশের জন্য শর্ট টার্মে এইটা ভাবছি, মিড টার্মে এটা ভাবছি, লং টার্মে এটা ভাবছি।
মানে যেটা দেখে আপনি আমাকে সমর্থন করবেন কিংবা করবেন না। এটা আমরা একটা বড় কর্মসূচি দিয়ে এটা কাজও চলছে। আর্থিক স্বচ্ছতার ক্ষেত্রে হচ্ছে আমরা পুরোপুরি ক্রাউড ফান্ডিংয়ের উপর নির্ভর করব, মানে এই সামনে আমাদের যারা দেশে প্রবাসে যারা শুভাকাঙ্ক্ষী আছে, এবং আমরা ইতিমধ্যে ওয়েবসাইট করেছি, এটা লঞ্চ করব, ব্যাংক অ্যাকাউন্ট করা হয়েছে, মানে আপনি দেখতে পাবেন যে টাকাটা কীভাবে ঢুকছে এবং কীভাবে বের হচ্ছে। কিন্তু ইন দ্য মিন টাইম আমাদের কিছু কর্মকাণ্ড করতে হয়েছে। এখন আপনি দেখতে পাবেন যখন আপনি যদি টাকা দেন, তাহলে আপনি এই টাকাটা যে ঢুকেছে এটা মানে নামটা দেখা যাবে না অবশ্যই, কারণ মানে যদি আপনি নাম দেখেন তাহলে কিন্তু অন্য দল তাদের বিরুদ্ধে একটা প্রতিহিংসামূলক যে কেন আপনি ওকে টাকা দিচ্ছেন এটা বলবে। কিন্তু একটা টাকা ট্রানজ্যাকশন ঢুকেছে আবার এটা খরচ হচ্ছে, এটা ওয়েবসাইটে দেখা যাবে এবং এটা নাম না থাকলে একটু সমস্যা হবে না? না, স্বচ্ছতা তো আসলো না। নামটা ইন্টারনালি থাকবে, কিন্তু আমি যখন এটা ওয়েবসাইট করে দিচ্ছি সেই ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন না, ওয়েবসাইটে আপনি শুধু টাকাটা ঢোকা এবং বের হওয়াটা দেখবেন। টাকার অঙ্ক যদি অস্বাভাবিক বড় হয় না, সেটা তো দেখা যাবে, অবশ্যই তখন কিন্তু বলতে হবে, সেটা তো দেখা যাবে। তখন আবুল থাকে না হাসিম কিন্তু। সাহেব 40-এর দশকে একটা মডেল আবিষ্কার করেছিলেন যে 10 লাখ লোককে উনি চাঁদার আওতায় এনেছিলেন। জি জি। ঠিক আছে, আমরা এই মডেলটাকে আরেকটু আপডেটেড এখনকার সময়ের সাথে যুগোপযোগী করার চেষ্টা করছি। যে আপনি যখন মুসলিম লীগের সেক্রেটারি, মুসলিম লীগের সেক্রেটারি, খুবই সুন্দর মডেল। আমরা ভেবেছি যে একটা হলো আমাদের যারা কেন্দ্রীয় সদস্য এবং সারা দেশের সদস্য আমরা আপনাকে তখনই মানে বিবেচনা করবো যখন আপনি চাঁদা দেন। চাঁদা দেওয়া ছাড়া সদস্য হবে না, এবং 2 মাস চাঁদা না দিলে আপনার সদস্যপদ স্থগিত থাকবে। এটা একটা মডেল। এর বাইরে হচ্ছে যদি আমরা 10 লাখ লোককে, আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা আরও বেশি হতে পারে, 10 লাখ লোককে মাসে 100 টাকা করে চাঁদার আওতায় আনতে পারি, এটা কিন্তু অনেক টাকা, 10 কোটি টাকা। ঠিক আছে, মাসে একটা পার্টি চলতে পারে, পার্টি চলার জন্য যথেষ্ট। এর বাইরে আপনার যদি গ্র্যান্ড ইভেন্ট থাকে, সেটা গ্র্যান্ড ইভেন্টের জন্য আপনি তো মানে আরও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে টাকা তুলবেনই, এবং সেটাও আপনি হিসাব মানে ফলে আমরা আর্থিকভাবে কীভাবে আমরা কাজ করবো সেটার একটা পূর্ণাঙ্গ মডেল দাঁড়িয়ে যাবে খুব শীঘ্রই। এর বাইরে হচ্ছে যে সার্জিসের কথা বলেছেন, রাজনৈতিক দলের বড় নেতার যে একটা গাম্ভীর্য এবং একটা যে ম্যাচুরিটি দরকার, সেটা উনি খুব দ্রুতই অর্জন করবেন। এখন যেটা হয়েছে, উনি যখন এলাকায় ঢুকছেন তখন তাকে এটা কেন উনি করছেন, এটা আমরা এই যে 100 গাড়ি যে শোডাউন, এটা উনি করছেন, এটা সমালোচনা আমরা রাইটলি করতেছি, কারণ আমাদের পছন্দ হচ্ছে না, কারণ আমরা তো এই দলের কাছ থেকে এগুলো চাই না। এগুলো সব মেনে নিয়ে আমি একটা প্রশ্ন করতে চাই, যদি আমাদের কাছে যেন নতুন বন্দোবস্তটা একটা বার্ডেন হিসেবে দেওয়া না হয়, যে নতুন বন্দোবস্তের নামে আমরা কিছুই করতে পারবো না, আমরা একটা কূটনীতিকদের সাথে ইফতার করতে পারবো না, আমরা হচ্ছে আমাদের অন্যান্য দল সমানে পোস্টার করে যাবে একাধিক, যেমন আমার এলাকায় আমার অন্যান্য যে বিএনপি, জামায়াত ইসলাম সহ অন্যান্য প্রত্যেকটা দল ঈদের শুভেচ্ছা জানাচ্ছে জনগণকে, আর আমি একজন নতুন লোক ওখানে ঢুকেছি, আমাকে যদি আপনি নতুন বন্দোবস্তের নামে এই পোস্টারটা করতে না দেন, তাহলে আমি অনেক পিছিয়ে পড়বো না? এটি খুব স্বাভাবিক। কিন্তু এটা যদি এখন যেমন নির্বাচন কমিশন বলেছে যে নির্বাচনের সময় পোস্টারই থাকবে না, এটা যদি তারা বাস্তবায়ন করে আমরা 100% আমরা এটা সমর্থন করবো। বলেছে শুধু ব্যানার থাকবে, আমরা কিন্তু সমর্থন করি, কিন্তু এর আগ পর্যন্ত এই যে প্রতিযোগিতা শুরু হয়েছে এবং যেভাবে দলগুলো ইলেকশনের জন্য চাপ দিচ্ছে, তাহলে ইলেকশনের যে সময় আমার নিজেকে পরিচিত করাতে হবে না? আমার ধারণা সার্জিস ওরকম একটা চাপে পড়েছেন, এবং তিনি কিন্তু বলেছেন যে আমি সৈয়দপুরে আসার পরে আমি আসছি এটা জেনেই কিন্তু 40-50টা গাড়ি তারা নিজেরাই গাড়ি ভাড়া করে নিয়ে চলে এসেছে, এবং তাকে এই শোডাউনটা দেওয়ার পরে আমরা সমালোচনা করছি। আমাদের একটা বিশেষ এই রুচির সাথে তো ক্লাসেরও সম্পর্ক আছে, কিন্তু এলাকায় আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, পঞ্চগড়ে মানুষজন কিন্তু সার্জিসকে সিরিয়াসলি নেওয়া শুরু করেছে যে ও ইলেকশন কম্পিট করতে পারবে। হাসনাইন খুরশেদ, ভারতে একটি বড় ঘটনা ঘটেছে, খুবই বড়, কিন্তু আমাদের মিডিয়াতে হয়তো সেভাবে আসে। সেটি হলো ওয়াকফ বিল পাস হয়েছে, এবং সেখানে দেশটির প্রেসিডেন্ট অলরেডি সেটা সইও করে দিয়েছে, মানে আইনে পরিণত হয়ে গিয়েছে। এতে সেখানে যে সংখ্যালঘু মুসলমানরা রয়েছে তাদের বড় ধরনের একটা ক্ষতি হয়েছে, এবং এই ক্ষতির মাত্রার কোনো সীমা নেই। বিষয়টি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কি বলবেন আপনি? এটা কি করে পাশ হয় ভারতের মতো একটা দেশে, যে দেশ নিজেকে ধর্মনিরপেক্ষ, নিজেকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মনে করে? আমি এই আইনের পরে আবারও বলতে চাই, আমার দৃষ্টিতে ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র না, ভারত পৃথিবীর বৃহত্তম সাম্প্রদায়িক রাষ্ট্র। ভারত যে এই আইনে কি হয়েছে, এই আইনে যে ওয়াকফ বিষয়টা কি আসে, ওয়াকফ হচ্ছে যে কোনো ব্যক্তি তার নিজের সম্পত্তি স্থায়ীভাবে ধর্মের জন্যে, ইসলামের জন্যে কিংবা জনসেবার জন্যে দান করে দেওয়া, এবং এটা শত শত বছর ধরে চলে আসছে। এখানে যারা দান করেছেন অনেক ক্ষেত্রেই যেহেতু শত শত বছর ধরে চলছে, অনেক ক্ষেত্রেই এইসব সম্পত্তি কোনো লিখিতভাবে দান করা হয়নি, কোনো দলিল দস্তাবেজ নাই, এটা মৌখিকভাবে দান করা হয়েছে। সেই ধরনের সম্পত্তি পরিচালনার জন্য ওয়াকফ বোর্ড থাকে। ওয়াকফ বোর্ডে স্বাভাবিকভাবে এগুলো যেহেতু মুসলিম আইনে পরিচালিত, মুসলিমদের দেয়া সম্পত্তি এবং ইসলাম ধর্মের বা মুসলমানদের কল্যাণের জন্য মূলত এই ওয়াকফগুলো করা হয়। কিন্তু ভারতের অনেক ওয়াকফতে কিন্তু না হিন্দুরা উপকৃত হয়, কিন্তু পরিচালনা বোর্ডটা সবসময় মুসলমানদের দেওয়া হয়। এইটা নিয়ে ভারতীয় পার্লামেন্টে যখন ডিবেট হচ্ছিল, তখন রাহুল গান্ধীও প্রসঙ্গ তুলেছেন। কংগ্রেসের যে প্রেসিডেন্ট মল্লিকার্জুন
খাগড়ে উনিও প্রশ্নটা তুলেছেন যে হিন্দুদের মন্দির পরিচালনার যে কমিটি, সেখানে তো কখনো হিন্দু ছাড়া আর কাউকে রাখা হয় না, কিন্তু মুসলমানদের যে ওয়াকফ কমিটি, ওয়াকফ ট্রাস্ট, সেইখানে অমুসলিমদের রাখার ব্যবস্থা রাখা হচ্ছে যে আইনে। এটা আমরা যেটা দেখছি যে আলটিমেটলি এটা দিয়ে কী হয়, ধরেন এটা আসলে একটা বেজ তৈরি করছে, যে বেজের উপর দাঁড়িয়ে যে কোনো মুসলিম সম্পত্তি আত্মসাৎ করা যাবে। যেটা আমরা বাবরি মসজিদের সময় দেখেছিলাম, যে বাবরি মসজিদকে বলা হলো যে না, এখানে রাম মন্দির ছিল বলে বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির করা হলো। এখন বলা হচ্ছে যে আজমির শরীফ, খাজা বাবার দরবার যেটা, সেইখানে অলরেডি হিন্দুবাদী কিছু উগ্র হিন্দুবাদী গোষ্ঠী তারা আদালতেও চ্যালেঞ্জ করেছে যে এখানে একসময় শিব মন্দির ছিল, এখানে ভেঙে আবার শিব মন্দির করতে হবে, এবং সেই ধরনের কাজ করার একটা গ্রাউন্ড তৈরি হয়েছে এই আইনের ভিতরে, এবং আইনগতভাবে এক ধরনের বৈধতা পেয়েছে। এই ট্রাস্টগুলোর প্রপার্টি কিন্তু অপরিসীম। এই সারা ইন্ডিয়া জুড়ে যে ওয়াকফ সম্পত্তি আছে তার পরিমাণ হচ্ছে 10 লাখ একর জায়গা, এবং সেখানে 8,72,000 স্থাপনা আছে, যার আর্থিক মূল্য যদি ধরি আমরা $1422 বিলিয়ন, মানে প্রায় বিশাল, প্রায় 2.25 লাখ কোটি টাকা বা তার চেয়ে বেশি। সেই প্রপার্টি মুসলমান, মানে ইন্ডিয়াতে সবচেয়ে নিগৃহীত, সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীদের অন্যতম হচ্ছে মুসলমানরা। সেই মুসলমানদের যা সম্পত্তি আছে সেটাও কেড়ে নেওয়ার একটা গ্রাউন্ড তৈরি করা হয়েছে, একটা আইনগত ভিত্তি তৈরি করা হয়েছে। এবং বাংলাদেশে যে সাম্প্রদায়িকতার অভিযোগ ভারত বারবার তোলে, সেটা হয় কি যে কিছু মতলববাজ, কিছু বাজে লোক কখনো কখনো হিন্দুদের মন্দিরে হোক, হিন্দু বাড়িতে হোক হামলা করে, এবং সেটার বিরুদ্ধে রাষ্ট্র এবং সরকার খুব কঠোরভাবে সেটার বিরুদ্ধে দাঁড়ায় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়। কিন্তু ইন্ডিয়াতে এটা কি হচ্ছে যে সরকার এবং রাষ্ট্র তার নিজের নাগরিকদের বিরুদ্ধে, তার নিজের নাগরিকদের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য আইনগত ভিত্তি তৈরি করছে। এটা অকল্পনীয়, এটা কোনো সভ্য সমাজে হতে পারে আমি এটা মানে কল্পনাই করতে পারি না। এবং আমি মনে করি যে শুধু এটা না, বাংলাদেশে কোনো একটা ঘটনা ঘটলে ইন্ডিয়ার সরকার, ইন্ডিয়ার মিডিয়া, ইন্ডিয়ার সুশীল সমাজ বারবার বলে যে বাংলাদেশে সাম্প্রদায়িক নির্যাতন হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে। বাংলাদেশ কেন বলে না? বাংলাদেশ মানে ইন্ডিয়াতে 80% হচ্ছে হিন্দু, বাকি 20% হচ্ছে অন্যান্য। বাংলাদেশে 91% হচ্ছে মুসলমান। সেখানে ভারতের 14% মুসলমান নিগৃহীত হচ্ছে। বাংলাদেশ 91% বেশি মুসলমানের দেশ বাংলাদেশ কেন ভারতের নিগৃহীত মুসলমানদের পাশে দাঁড়াবে না? কেন বাংলাদেশ ভারতে এই মুসলিম নিগ্রহের বিরুদ্ধে বাংলাদেশ কেন প্রতিবাদ করছে না? ভারতের প্রধানমন্ত্রী যখনই আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা হলো, সেখানে বলছে যে আপনার দেশে হিন্দু নির্যাতন হচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা কেন বলছেন না ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে যে আপনার দেশে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে, মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার গ্রাউন্ড তৈরি করা হচ্ছে, আইনগত ভিত্তি তৈরি করা হচ্ছে? স্যার কি বলবেন আপনি? মানে এটা খুবই ভয়ঙ্কর। এবং ভারত যে পৃথিবীর বৃহত্তম সাম্প্রদায়িক এবং বর্ণবাদী দেশ, এবং আমরা বহুবার বলেছি যে তারা হচ্ছে দক্ষিণ এশিয়ার ইসরায়েল, তারাই কিন্তু এটা প্রমাণ করছে। এই প্রত্যেকটা ঘটনার সাথে আপনি ইসরায়েলের মিল পাবেন, যে কীভাবে সিস্টেমেটিক কায়দায় একটা দেশের একটা বিশেষ ধর্মের মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানাতে হয়, সেই কাজটাই তারা এখানে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে আইনের মধ্য দিয়ে। এবং তারাই প্রমাণ করছে আসলে জিন্না সাহেব যে পাকিস্তান আন্দোলন করে কিংবা মুসলিম মাইনরিটিদের যে অধিকার চেয়ে যে তিনি ঠিক কাজ করেছেন, যদিও কংগ্রেসি ইতিহাস এটাকে দেখানো হয় যে একটা ষড়যন্ত্র, তারা বিচ্ছিন্ন করেছেন, ভারত থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু তিনি যে মুসলমানদের বা মুসলমানরা কারা, মুসলমানরা হচ্ছে সারা ভারতবর্ষে হিসাবে মাইনরিটি ছিল, মাইনরিটি যে স্বায়ত্তশাসন চেয়ে এবং যেটা ইভেনচুয়ালি পাকিস্তান আন্দোলন গড়ালো, তারা যে ঠিক কাজ করেছিলেন জিন্না সাহেব, এটা কিন্তু এই ভারতই প্রমাণ করে দিচ্ছে। তারা বলছেন যে হিন্দুদের এটা পুণ্যভূমি এবং পিতৃভূমি, আর মুসলমানদের পুণ্যভূমি হচ্ছে আরেক জায়গায়। এটা কোনোদিনই তাদের, যদি তারা এটাকে তাদের রাষ্ট্র বানাতে চায়, তাহলে আসলে তাদেরকে হয় চলে যেতে হবে অথবা হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে। এটা ছিল গোলওয়াকারের প্রজেক্ট। এই বিজেপির এই স্টেপসটা কিন্তু ওইটাকেই আস্তে ধীরে ধীরে, এবং এটা আজকে নতুন না, সিস্টেমেটিক যে অপারেশন মুসলমানদের উপরে, সেটারই একটা বহিঃপ্রকাশ। ভারতের বিশ্লেষকরা কিন্তু বলছেন যে এটা শুধু মুসলমানের সীমাবদ্ধ থাকবে না, এটা সবাইকে অ্যাফেক্ট করবে। এবং এই জন্য ভারতের প্রোগ্রেসিভ সোসাইটি থেকে শুরু করে মুসলমান থেকে শুরু করে যত মজলুম যত জনগোষ্ঠী আছে, সবাই এটার বিরুদ্ধে এখন প্রতিবাদ সংগ্রাম করছে। আমরা দেখতে চাই এটা কোন দিকে যায়। এবং এইটা থেকে কিন্তু একটা জিনিস প্রমাণিত হচ্ছে, অ্যাবসলিউট মেজরিটি থাকা পার্লামেন্টে কত ভয়ঙ্কর হতে পারে আইনের নামে। তখন আইন হয়ে যায় জুলুমের অস্ত্র। এই অ্যাবসলিউট মেজরিটির বলে কিন্তু আপনি অন্যান্য সকল আপত্তি নাম, এটা কিন্তু ডেমোক্রেসি না। এই অ্যাবসলিউট মেজরিটি নামে আপনি একটা জনগোষ্ঠীকে, মানে মাইনরিটি, তারা পুরো জনসংখ্যার হয়তো 15%, তাদের বিরুদ্ধে এরকম একটা ভয়ঙ্কর, মানে তাদেরকে আপনি 100 বছর পিছিয়ে দিচ্ছেন এর মধ্যে দিয়ে। এই কারণেই আসলে সংবিধানের সংস্কারের প্রশ্ন, সংবিধানটাকে মোর ডেমোক্রেটিক প্রশ্ন, এবং সেখানে জনগণের অধিকারগুলোকে মৌলিক অধিকার, এটা যেমন এটা মৌলিক অধিকার বিরোধী আইন হলো,
তো মৌলিক অধিকার বিরোধী আইন যদি হয় সেখানে বিচার বিভাগের ইন্টারভেন করার কথা, বিচার বিভাগ কিন্তু সেটা ইন্টারভেন করছে না, উল্টো দেখবেন এটাকে সমর্থন করবে। এটার কারণ হচ্ছে ওই যে এক্সিকিউটিভ বিচার বিভাগ এবং পার্লামেন্টের যে মানে এক জায়গায় এসে থাকে, একটা নেক্সাস হয়ে গেছে। এখানে ভারতেও কিন্তু একই অবস্থা। ফলে আমি মনে করি ভারতের এই আন্দোলন শেষ পর্যন্ত, ভারত তো আমাদের কাছ থেকে অনেক কিছু শিখছে। এই যে আমরা যে কনস্টিটিউশন নিয়ে অনেক কাজ করছি, কনস্টিটিউশন পরিবর্তনের কথা বলছি এবং আরও ডেমোক্রেটিক করতে চাচ্ছি, এবং এই ব্রাঞ্চগুলোকে 3টা ব্রাঞ্চকে যে আলাদা আলাদা করতে চাচ্ছি, এটা ভারতকেও করতে হবে টুডে অর টুমোরো। এবং আরও সমস্যা আছে প্রদেশের সাথে কেন্দ্রের সম্পর্কের ক্ষেত্রে। আপনি জানেন যে প্রেসিডেন্ট চাইলে যে কোনো প্রদেশ থেকে মানে জরুরি অবস্থা জারি করতে পারে এবং তার কাছ থেকে ক্ষমতা নিয়ে নিতে পারে। ফলে ফেডারেল বলে তারা নামে, আসলে কিন্তু ফেডারেল স্টেট না এটা। আলটিমেটলি ভারতকে ফেডারেল রাষ্ট্রের দিকে যেতে হবে এবং সেটাই হবে। এবং এই ধরনের আন্দোলনগুলো ভারতকে অনেক ডেমোক্রেটিক করবে এটা আমরা আশা করতে পারি, কারণ এটা না হলে এটার আজ কিন্তু আমাদের দিকেও এসে পড়বে। হাসনাইন খুরশেদ এবং সারোয়ার তুষার, আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।